হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য অনলাইন ক্লাসেস। তো আজকে আমি তোমাদের একটা কবিতা করাতে চলেছি, ঠিক আছে? তো দেখো, তো আমাদের কবিতা তিনটে আছে এখানে। একটা হলো ভাব সম্মিলন, একটা হলো লালন শাহ ফকিরের গান, আর একটা হলো নুন, ঠিক আছে? তো আমাদের ভাব সম্মিলনটা করানো হয়ে গেছে, আর আমরা নুনটা করব। তো এই দুটা করলেই আমাদের পরীক্ষার মধ্যে টপিক কভার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি মনে হয় যে লালন শাহ ফকিরের গান কেউ কেউ করবে, তো এটা আমরা অবশ্যই পরবর্তীকালে কমপ্লিট করাবো। কিন্তু আগে আমরা সিলেবাস কভার করছি, ঠিক আছে? তো সিলেবাস কভার করার ক্ষেত্রে আমাদের ভাব সম্মিলন হয়ে গেছে, এখন আমরা নুনটা করাবো, ঠিক আছে? তো নুন কার লেখা? নুন হলো আমাদের জয় গোস্বামীর লেখা, ঠিক আছে? এই যে ইনি হলেন জয় গোস্বামী, ঠিক আছে? তারপরে এখানে আছে ফ্যাক্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে এই কবিতার বিষয়ে, আর এখানে আমাদের লেখক নিয়ে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, আর অবশ্যই খাতা নিয়ে বসতে বলেছিলাম। অবশ্যই আমি আশা করি তোমরা খাতা নিয়েই বসেছো। খাতার মধ্যে এই ফ্যাক্টগুলো অবশ্যই পয়েন্ট করে নেবে, কারণ এখানে আমি খুবই মানে একটা ব্রিফলি আমি তোমাদেরকে একটা ডিটেল অংশ কভার করানোর চেষ্টা করেছি। তো এখানে দেখো, আমাদের ফ্যাক্টে যেটা আছে, এখানে আমাদের কবি এখনও জীবিত। সবচেয়ে মজাদার জিনিস যে আমাদের জয় গোস্বামী এখনও জীবিত আছেন, ঠিক আছে? তুমি যদি চাও এখনও জয় গোস্বামীর সঙ্গে মিট করতে পারো, সেটা তোমাদেরকে কোনোভাবে করতে হবে, ঠিক আছে? তো আরেকটা হলো, এই কবিতাটা কোন রীতিতে লেখা? এই কবিতাটা আমরা ফার্স্ট পার্সন রীতিতে লেখা, ঠিক আছে? মনে করো তুমি কোনো একটা কথা বলছো, তো তখন কি বলবে? আমি ভাত খাবো। তো এই কবিতাটাও সেম তেমনই একটা রীতিতে লেখা, যে আমরা এটা করেছি, আমরা করেছি, আমি করেছি, এরকম টাইপের রীতিতে লেখা, ঠিক আছে? এমন না যে সে করেছে, তারা করেছে, তুমি করেছো, অমনভাবে না। আমি আর আমরা রীতিতে লেখা এটা, ঠিক আছে? আর তারপরে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটা হলো আমাদের ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া, ঠিক আছে? তারপর কবি পরিচিতিটা একটু দেখে নিই। কবি পরিচিতি যে কোনো লেখা ক্ষেত্রে তোমাদের বইয়ের সামনে দেখবে কবি পরিচিতিটা থাকে, মানে কবি পরিচিতিটা খুবই জরুরি জিনিস একটা, ঠিক আছে? তুমি যখন কোনো একটা লেখা পড়ছো, তো ওই লেখাতে কবি কি বোঝাতে চেয়েছে, কবি কেমন, কবি কোন পরিবেশে বড় হয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। তোমরা যদি কবির ব্যাপারে জানো, ঠিক আছে, তাহলে তোমরা ওই যে কবিতা বা লেখা যেগুলো আছে তার ধরনটা না তোমরা অনেক সহজে আয়ত্ত করতে পারো, ঠিক আছে? সেই কারণে তোমাদের কবি, লেখক এদের সম্পর্কে জানা অবশ্যই জরুরি, ঠিক আছে? আর এগুলো অবশ্যই তোমাদের প্রবন্ধ রচনা বা পরবর্তীকালে কারোর জীবনী লেখার ক্ষেত্রে, অথবা কখনো তোমাদের যদি সাক্ষাৎকার লিখতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা রোল এখানে প্লে করে এটা, ঠিক আছে? তারপরে এখানে আমরা দেখে নিই কবি পরিচিতিতে যেটা আছে, আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি হলেন আমাদের জয় গোস্বামী। এই আমাদের জয় গোস্বামী যিনি আছেন, ইনি আধুনিক বাংলা কবিতা লেখেন, ঠিক আছে? আধুনিক লেখা লেখেন, ঠিক আছে? তারপরে এনার জন্ম কোথায়? এনার জন্ম হলো এনার জন্ম এবং শৈশব 1954 সালে কলকাতায় জন্ম হয়েছিল, ঠিক আছে? তারপরে অল্প বয়সে পিতৃহারা হয়েছিল, মানে বাবা মারা গিয়েছিলেন, ঠিক আছে? তারপরে এখানে রানাঘাটে মায়ের কাছে বড় হন। ইনি কবি যে আছেন, ইনি রানাঘাটে মায়ের কাছে বড় হন এবং প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন, ঠিক আছে? তারপরে সাহিত্য কীর্তি, আমাদের জয় গোস্বামীর সাহিত্য কীর্তি কী কী আছে? তিনি 13 বছর বয়সে প্রথম কবিতা রচনা করেছিলেন। তিনি প্রথম কবিতা কবে লিখেছিলেন? 13 বছর বয়সে, খুবই কম বয়সে, ঠিক আছে? আর 19 বছর বয়সে সেই কবিতাটা মানে ওনার যে লেখা প্রথমবার প্রকাশিত হয়েছিল, মানে ছাপানো হয়েছিল বইয়ের মধ্যে। তো এটা হয়েছিল 19 বছর বয়সে, ওনার যখন 19 বছর বয়স ছিল, ঠিক আছে? তারপরে 1976 সাল থেকে দেশ পত্রিকায় লেখালেখি শুরু করেন। দেশ নামে একটা পত্রিকা আছে, পত্রিকা আছে যেখানে লেখকদের লেখা ছাপানো হয়। সেই পত্রিকাটার নাম একটা হলো দেশ। সেই দেশ পত্রিকায় লেখালেখি কন্টিনিউভাবে শুরু করেছিলেন তিনি 1976 সালে, 1976, ঠিক আছে? উল্লেখযোগ্য গ্রন্থ, এনার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী আছে? প্রত্নজীব, তারপরে আলেয়া হ্রদ, তারপরে উন্মাদের পাঠক্রম, তারপরে পাগলি, তোমার সঙ্গে বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, ঠিক আছে? তো এইগুলো হলো ওনার লেখা, ঠিক আছে, প্রভৃতি। আর উনি কী কী পুরস্কার পেয়েছেন? যেমন যে লেখে না, ওনার অনেক বড় বড় পুরস্কার হয়, যেমন নোবেল পুরস্কার, বুকার পুরস্কার এবং অনেক সাহিত্যের পুরস্কার হয়। তো ওনার যেগুলো সাহিত্য পুরস্কার আছে সেটার মধ্যে একটা হলো আনন্দ পুরস্কার, ঠিক আছে? তারপরে আমাদের সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্যের মধ্যে অনেক বড় পুরস্কার এটা, সাহিত্য একাডেমি পুরস্কার। তারপরে হলো বঙ্গবিভূষণ পুরস্কার, ঠিক আছে? তারপরে ওনার লেখন শৈলী, উনি কোন স্টাইলে লিখতো, শৈলী এখানে লেখার যে স্টাইল সেটা বলেছে, ঠিক আছে? তো উনি কোন স্টাইলে, কোন শৈলীতে লিখতেন, তো এটা হলো বাস্তব জীবনের ঘটনা,
তার কবিতার মূল উপজীব্য। উনি যে কবিতাতে লেখেন সেটা হলো বাস্তব জীবনের ঘটনাগুলো সেখানে কম্পাইল করার চেষ্টা করেন, ঠিক আছে। তারপরে কোমল উচ্চারণ এবং অনন্য ভঙ্গিতে গড়ে তুলেছেন নিজস্ব কবিতার শৈলী। তিনি যে লেখার মধ্যে নিজের একটা স্টাইল ঢালার চেষ্টা করেন। সে স্টাইলটা কীরকম? কোমল উচ্চারণ, খুব নরম উচ্চারণের দ্বারা এবং অনন্য ভঙ্গিতে, খুবই একটা অনন্য মানে ইউনিক স্টাইলে, ঠিক আছে, তিনি লেখার চেষ্টা করেন বা লেখেন। ওকে, তারপরে উৎস, আমাদের এই কবিতার প্রথমেই বললাম আমাদের এই কবিতা উৎস যেটা আছে সেটা হলো আমাদের ভুতুম ভগবান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, ভুতুম ভগবান ছিল মেবি। তারপর আমরা এবার কবিতাটা যেটা আছে সেই কবিতাটা পড়বো, ঠিক আছে। এই কবিতাটা বেশি বড় না, খুব ছোট্ট কবিতা, তোমরাও 2-3 বার পড়বে, খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। আর তোমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো লেখা বা পড়ার ক্ষেত্রে সেটা নিজে থেকেই তৈরি হবে, ঠিক আছে। তো এখানে বলেছে আমরা তো অল্প, দাঁড়াও 1 মিনিট, এখানে বলেছে আমরা তো অল্পে খুশি, মানে এখানে এক প্রজাতির মানে মানুষের কথা বলেছে যারা অল্পে খুশি, ঠিক আছে। কি হবে দুঃখ করে? দুঃখ করে কোনো লাভ নেই, আমরা অল্পতেই খুশি। তারপরে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, সাধারণভাবে ভাত খেয়ে তারপরে সাধারণ কাপড় পরে আমাদের দিন চলে যায়। এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে চলে যায় দিন অসুখে ধার দেনাতে, আমাদের যে দিন সেটা চলে যায় অসুখে আর ধার দেনাতে, মানে অসুখের মধ্যে ওষুধ কিনতে কিনতেই, সারা জীবন ওষুধ খেতে খেতেই, বারবার কাছে ডাক্তারের কাছে পৌঁছাতেই গরিব মানুষদের দিনটা চলে যায়, আর সঙ্গে ধার দেনাতে দিনটা চলে যায়। হ্যাঁ, মানে মানুষ না একটা ধার দেনার মধ্যে সাইকেলের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। ধার নেয়, সেই ধারটা শোধ করার জন্য আবার ধার নেয়, সেই ধারটা শোধ করার জন্য আবার ধার নেয়, এরকম করে একটা সাইকেলের মধ্যে পড়ে যায় আর সারা জীবন সেই ধারটাই শোধ করতে থাকে, ঠিক আছে। তারপরে রাত্রিতে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, আর রাত্রিতে এখানে 2 ভাই, এখানে 2 ভাই বলতে 2 ভাইয়ের কথা বলেনি, এখানে পুরনো সময়ে বাবা আর ছেলেকে 2 ভাই মানে উল্লেখ করা হতো 2 ভাই হিসাবে, ঠিক আছে। তো এখানে 2 ভাই মিলে এখানে গঞ্জিকাতে টান দেয়, মানে গাঁজা খায়, ঠিক আছে, তো মানে নেশা করে। তারপরে সব দিন হয় না বাজার, মানে যারা গরিব হয় তারা দেখবা সপ্তাহে একদিনই বাজার করবে, কারণ তাদের সাধ্য হয় না রোজ রোজ বাজার করার, কিন্তু যারা অনেক বড় লোক তারা রোজ বাজার করে, ঠিক আছে। কিন্তু যারা গরিব তারা অল্প ধার দেনাতেই আমাদের ইসে করতে হয়, কী জন্য বলে, দিন যাপন করতে হয়, ঠিক আছে। তো এখানে বলেছে সব দিন হয় না বাজার। তারপরে এখানে যে লেখক আছে সেখানে বলেছে হলে হয় মাত্রা ছাড়া, আর যদি যেদিন বাজার হয় সেদিন হয় মাত্রা ছাড়া। মানে এরকম হয় না, কখনো তোমার কাছে মনে করো টাকা নেই, কিন্তু হঠাৎ করে তোমার কাছে 100 টাকা এলো, তুমি কি করো? সেই 100 টাকা জমিয়ে রাখার চেষ্টা করো না কিন্তু, বা কোনো কাজে লাগানোর চেষ্টা করো না, সেই 100 টাকা ভাবো যে না রে খরচ করতে হবে, আর খুব বেশি বেশি করে খরচ করে দাও। তারপরে এমন হয় যে ওই 100 টাকা শেষ, আবার যেমনকা তেমনই গরিব হয়ে যাও, ঠিক আছে। তেমনই এরকমই হয় এই কেসটা, তো তেমনই হচ্ছে যে বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই যে গোলাপ চারা কথাটা বলেছে না, এই গোলাপ চারাটা হলো একটা ঐশ্বর্যের প্রতীক আর একটা ভালোবাসার প্রতীক। মানে এখানে বলেছে যে যারা গরিব তাদেরও গোলাপ চারা কেনার ইচ্ছে হয়, ঠিক আছে। আর ঐশ্বর্যের প্রতীক কীভাবে হচ্ছে এটা? গোলাপ চারাটা যারা বড়লোক, যারা রিচ পারসন, তারা গোলাপ চারা শখে লাগায়, ঠিক আছে। তো এখানে বলেছে যেদিন আমাদের কাছে টাকা থাকে সেদিন আমরা কি করি? সেদিন আমরা গোলাপ চারা কিনে আনি, টাকাগুলো অকারণে খরচ করে ফেলি, ঠিক আছে। কিন্তু যখন আমাদের টাকার দরকার তখন টাকা থাকে না, তখন কিন্তু যখন আমাদের টাকা থাকে তখন আমরা অতিরিক্তভাবে খরচ করি এবং শখ পূরণ করার চেষ্টা করি, যেটা গোলাপ চারা দিয়ে এখানে বোঝানো হয়েছে। আর সঙ্গে গোলাপ চারা একটা ভালোবাসার প্রতীক, যে এখানে বোঝানো হয়েছে যে মানুষের কাছে টাকা থাকে না তাই সে গোলাপ কেনে না, মানুষের কাছে যখন টাকা থাকবে সে গোলাপ কিনবে, কারণ গোলাপ এখানে একটা প্রেমের প্রতীক, ঠিক আছে। তারপরে কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে? কিন্তু এখানে বলেছে গোলাপ চারা তো কিনে আনবো, কিন্তু গোলাপ চারা কিনে আনে গোলাপ চারা লাগানোর তো জায়গাই নেই, ঠিক আছে। তারপরে ফুল কি হবেই তাতে? আর যে গোলাপ চারা আনা হবে সেই গোলাপ চারাকে তো ভালো মতো যত্নও নিতে হবে, তাই না? কিন্তু সেই গোলাপ চারাকে যদি যত্ন না নেওয়া হয় সেই গোলাপ চারাতে তো ফুল হবে না, আর সেই যত্ন নেওয়ার জন্য তো টাকা পয়সার দরকার পড়বে। মানে এখানে ঐশ্বর্যের যে জীবন সেটাকে চালানোর জন্য টাকা পয়সার তো দরকার পড়বে, কিন্তু সেই টাকা পয়সা ওরা কিনে নেয় জিনিসটা, কিন্তু সেই জিনিসটাকে আর
চালাতে পারে না, ঠিক আছে, সেটাই বলেছে। তারপরে সে অনেক পরের কথা, তারপরে টান দিই গঞ্জিকাতে, আর সেগুলো হলো অনেক পরের কথা। আবার এখানে বলেছে টান দিই গঞ্জিকাতে, এখানেও ছিল টান দিই গঞ্জিকাতে। তাহলে টান দিই গঞ্জিকাতে কথাটা এখানে কয়বার উঠে আসলো? একবার, তারপরে এখানে দুবার। এখানে টান দিই গঞ্জিকাতে কথাটা দুবার উঠে আসলো, ঠিক আছে, মানে গাঁজা খায়, মানে নেশা করে, ঠিক আছে। তারপরে আমরা তো এতেই খুশি, ঠিক আছে, এখানে বলেছে আমরা হলাম এতেই খুশি যে আমরা সাধারণই জীবনযাপন করব। বলো আর অধিক কে চায়? এর থেকে বেশি আর কেউ চায় না, এরা শুধুমাত্র সারা জীবন সাধারণভাবে জীবনযাপন করতে চায়, ঠিক আছে। আর হ্যাঁ স্টুডেন্টস, আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, যে এই যে তোমরা যে এই ক্লাসটা করছো এটা জাস্ট একটা ডেমো ক্লাস, ঠিক আছে। এই ডেমো ক্লাসটা তোমাদেরকে ইউটিউবে ফ্রি অফ কস্ট তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই ক্লাস 11-এর বা ক্লাস 12-এর যতগুলো ক্লাসেস আছে আমার ক্লাসগুলো, সেগুলো তোমরা ইউটিউবে ফ্রি অফ কস্ট দেখতে পারবে না, ঠিক আছে। এটার জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে সাফল্য অনলাইন ক্লাসেস যেটা আছে, একটা সাফল্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, সাফল্য ফর ক্লাস 11। আর সেই অ্যাপ্লিকেশনটার ভিতরেই তোমরা ফ্রি মক টেস্ট পাবে এবং আমার যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পাবে, ঠিক আছে। আর তাহলে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও আমাদের যে সাফল্যের অনলাইন ক্লাস আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট পড়াটা দেখে নিই, ঠিক আছে। তারপরে আমরা তো এতেই খুশি, তারপরে এখানে হলো হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এদেরকে কষ্ট করে সারা জীবন হেসে খেলে দিন চলে যায়। যেমন সাধারণত এখানে আরেক দিক থেকে বলা হয়েছে, যেমন সাধারণভাবে যারা রিচ পার্সন হয় তাদের অনেক চিন্তাও থাকে, ঠিক আছে, কিন্তু এখানে যারা গরিব হয় তাদের তেমন অনেক টাকা পয়সা মেনটেন করার মানে ঠিকঠাক সামলানোর কোনো টেনশন হয় না। সারাদিন শুধুমাত্র কষ্ট করবে, তারপর যেই টাকাটা পাবে ওটা দিয়ে হেসে খেলে সেই দিনের মতো চলে যাবে, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে চলেও না দিন, কিন্তু এমনও হয় মাঝে মাঝে যে টাকা পয়সা থাকে না, কাজও থাকে না। কাজ না থাকলে টাকা পয়সা থাকবে না, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে কি হবে? ওদের দিন চলে না, ওদের দিন খুব কষ্ট করে কাটে, ঠিক আছে। তারপরে বাড়ি ফিরি দুপুর রাতে, তারপরে কষ্ট করে যখন বাড়ি রাতের দিকে ফেরে, মাঝরাত প্রায় হয়ে যায় কাজ করে ফিরতে ফিরতে, তখন তাদের কি হয়? খেতে বসে রাগ চড়ে যায়। তাদের খেতে বসে কি হয়? রাগ হয়। কেন? কারণ খেতে বসে এদের নুন নেই ঠান্ডা ভাতে। যখন ভাত খেতে বসে ভাতের মধ্যে নুন নেই। এখানে নুন কথাটা স্পেশালি কেন বলা হয়েছে বলো তো তোমাদের? এই পুরো লেখাটার যে আমাদের কবিতাটা সেটা হলো নুন। তো এখানে নুন কথাটা স্পেশালি এই কারণে বলা হয়েছে যে নুন হলো এমন একটা জিনিস যেটা সাধারণভাবে সবারই লাগে। মানে যে কোনো খাবারই তুমি রান্না করো মানে নুন লাগবেই, হ্যাঁ, লবণাক্ত যে কোনো খাবার, যেমন আমরা সাধারণ জীবনে যা যা খাই সেগুলোতে প্রত্যেকটাতে নুন লাগে, মিষ্টি জিনিস ছাড়া, ঠিক আছে। তো এই যে নুন জিনিসটা আছে, নুন একটা সাধারণ জীবনের কথা, ঠিক আছে। কিন্তু খেতে বসে যখন সাধারণ ওই নুন জিনিসটাও পাচ্ছে না, তখন তার রাগ উঠে যায়। আমাদের এমন হয় না যে খেতে বসলে কোনোদিনও ডাল ভাত হচ্ছে বা কিছু সবজি হচ্ছে কিন্তু ভালো লাগছে না, আমাদের মাছ লাগবে, মাংস লাগবে, ঠিক আছে। কিন্তু এদের তুমি যে দারিদ্রতা সেটা বোঝার চেষ্টা করো, যে এখানে বলেছে এমন অবস্থা হয় সারাদিন যখন কষ্ট করে আসে, রাতে খেতে বসে সেই ভাত পুরো মানে দিনের দেখা গেলো বাসি ভাত আছে বা গরম ভাত যাই হোক না কেন, তাতে দেওয়ার মতো নুনটুকুও নেই, ঠিক আছে। যে ভাতটা তো খেতে হবে না মেখে, অন্তত নুন হলেই তো খাওয়া যায়, কিন্তু নুনটুকু নেই, ঠিক আছে। তারপরে রাগ চড়ে মাথায় আমার, এখানে আবার যে আছে মানুষটা, সেই মানুষটার মাথায় রাগ চড়ে। এই যে আমি তোমাকে প্রথমেই বললাম এখানে আমি আমরা রীতিতে লেখা, ওই জন্য দেখবা প্রত্যেক জায়গায় আমি আমারই কথাটা বলা হয়েছে। এখানে সাধারণ মানুষের জায়গায় কবি নিজেকে রেখে কবিতাটা লিখেছেন, ঠিক আছে। তারপরে আমি তার মাথায় চড়ি, ঠিক আছে, রাগ চড়ে। তারপরে এখানে আমি তার মাথায় চড়ি বলতে যে গৃহিণী আছে তার মাথায় চড়ার কথা বলেছে বা তাকে রাগ দেখায়, ঠিক আছে। তারপরে বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। এখানে বাপ বেটা দুই ভাই, এই যে আমি এখনই বললাম দুই ভাই বলতে এখানে দুই ভাইয়ের কথা বলেনি, দুই ভাই বলতে এখানে তোমাদের বাপ বেটা মানে বাবা ছেলের কথা বলেছে, ঠিক আছে। তারপরে তারা চিৎকার করে সারা পাড়া মাথায় করে। যে এমনিতেই সাধারণ মানুষের জীবনে দেখবা যাদের বাড়িতে অনেক বেশি ঝগড়া হয় না, তাদের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস একটা দারিদ্রতা, ঠিক আছে। এই দারিদ্রতা যদি দূর হয়ে যায় তাহলে তাদের বাড়িতে ঝগড়াঝাটি হয় না। তাহলে তারা সারা পাড়া কেন মাথায় করে? কারণ তাদের জীবনে অনেক দুঃখ, ঠিক আছে। তো তারপরে এখানে বলছে করি তো কার তাতে কি, কিন্তু ওরা যে চিৎকার করে কারো যায় আসে কি তাতে? কারো কোনো যায় আসে না। যারা বড়লোক, যারা সমাজে উঁচু জায়গায় আছে
তাদের কিছু যায় আসে না, এরা চিৎকার করুক, এরা চিৎকার করে মরে যাক, তাদের কিছু যায় আসে না, ঠিক আছে। তারপরে আমরা তো সামান্য লোক, এখানে যারা বলেছে আমরা তো সামান্য লোক, এখানে কারোর কিছু যায় আসে না, শুধুমাত্র আমরা চিৎকার করব, সারা জীবন কষ্ট করব, এটাই, ঠিক আছে। তারপরে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এখানে লাস্টে কবি যে আছে দাবি জানিয়েছে সমাজের কাছে, সমাজের উঁচু মানুষের কাছে, যে এবং সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ আছে তাদের কাছে জানানো হয়েছে, তোমরা রিচ আছো, তোমরা প্রতিষ্ঠিত আছো, ঠিক আছে, কিন্তু তোমাদের যে আমাদের যে সাধারণ ভাত কাপড়ের যে শুকনো লবণটুকু আছে সেই লবণটুকুর ব্যবস্থা করা হোক, যাতে তোমাদের পায়ের তলায় খেটে খেটে আমরা না মরি, অন্তত যদি মরতেও হয় সেই লবণ ভাতটা খেয়ে যাতে মরা যায়, ঠিক আছে। সেটাই বলেছে এখানে লেখক। আর হ্যাঁ স্টুডেন্টস, তোমরা অবশ্যই তোমরা এইরকমই যদি কন্টেন্ট আরও অবশ্যই পেতে চাও এই ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্ট, তাহলেই কমেন্টের মধ্যে MORE মোর লিখে কমেন্টে জানিও, ঠিক আছে। তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা কতজন স্টুডেন্ট কতটা আগ্রহী আমার ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে। আর কমেন্ট করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আমরা কন্টিনিউ ক্লাসটা শুরু করি, ঠিক আছে। আমাদের কবি, ঠিক আছে। তারপরে সারসংক্ষেপ, এই পুরো যে কবিতাটা পড়লাম, ঠিক আছে, এই পুরো কবিতাটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে পড়ব, ঠিক আছে। এখানে নুন কবিতায় এক মধ্যবিত্ত পরিবারের জীবনযাপনের কাহিনী। এই নুন কবিতায় একটা সাধারণ, যে কোনো সাধারণ প্রত্যেকটা জায়গায় মধ্যবিত্ত পরিবার আছে, সেই সাধারণ জীবনের মধ্যবিত্ত পরিবারের একটা ক্যারেক্টারকে তুলে এই কবিতায় আমাদের কবি মানে এই ছবিটা তুলে ধরার চেষ্টা করেছেন, ছবিটা প্রজ্বলিত করার চেষ্টা করেছেন, ঠিক আছে। তারপরে তারা সাধারণ ভাত কাপড়ের চিন্তায় এবং অসুখ বিসুখে এবং ধার দেনাতেই জীবন কেটে যায়। তাদের যে জীবনটা আছে সেটা ধার দেনাতে, অসুখ বিসুখে এবং ভাত কাপড়ের সারা জীবন এই ভাত কাপড়ের চিন্তায় যে কি হবে না হবে সেই ভাত কাপড়ের চিন্তাতেই তাদের কেটে যায়, ঠিক আছে। তারপরে তবু তার মধ্যে তারা আনন্দ খুঁজতে চায়, কিন্তু তার মধ্যেই তারা কি খুঁজতে চায়? আনন্দ। তারা চায় যে এই সাধারণ ভাত কাপড়ের যে অল্প কষ্টটা আছে এই কষ্টের মধ্যেও তারা খুঁজতে চায় আনন্দ, আর সেই আনন্দ খোঁজার জন্যই তারা অকারণে নেশায় ডুবে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তারপরে তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই, তারা কি জানে? দুঃখ করে কোনো লাভ নেই, তাই সংসারের কথা ভুলে থাকতে রাত হলেই তারা নেশা করে। তারা জানে এই যে দুঃখটা আছে এই দুঃখ থেকে তারা বের হতে পারবে না কোনোদিনও, তাদের সারা জীবন এই দুঃখটা কাটাতে হবে, সেই কারণে তারা নেশায় ডুবে যায়। যখনই সন্ধ্যা হয়, রাত হয়, তখনই তারা নেশায় ডুবে যায়, সারা রাত নেশায় থাকে, তারপরে আবার সকাল হলে কাজে যায়, আবার সন্ধ্যাবেলা আসে, আবার সেই নেশায় ডুবে যায়, ঠিক আছে। তারপরে পারিবারিক সম্পর্ক পাল্টে যায়, বাবা ছেলে দুই ভাইয়ের মতো একই সঙ্গে গাঁজা খায়। তো এখানে বাপ ছেলে দুই ভাই এই কারণেই বলা হয়েছে, যেমনই দুই ভাই বলতে দুই বন্ধু মিলে যখন নেশা করে, তেমনি এখানে বাপ ছেলে দুই ভাই এখানে দুই ভাইয়ের মতো করে নেশা করছে, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। তারপরে কষ্টের জীবনযাপন তাদের পক্ষে রোজ বাজার করা সম্ভব হয় না, এই কষ্টের জীবনযাপনের মধ্যে তাদের বাজার করাটা রোজ সম্ভব হয়ে ওঠে না, কারণ রোজ বাজার করতে গেলে টাকা পয়সা লাগবে, কিন্তু সেই টাকা পয়সাটা তাদের হয়ে ওঠে না, জোগাড় করা হয়ে ওঠে না, কারণ তাদের ইনকামটা অনেকই কম, কারণ সমাজে যারা গরিব তাদের ইনকামটা অনেক কম রাখা হয়েছে আমাদের সমাজে, ঠিক আছে। তারপরে আবার তাদের এই অভাবের জীবনেই দেখা যায় বেহিসাব, কিন্তু তারা এই অভাবের জীবনে আবার বেহিসাবি হয়ে যায় কখন? যখন তাদের হাতে একটু টাকা আসে তখন তারা আবার বেহিসাবি হয়ে কি করে? সেই টাকাটা উড়িয়ে দেয়, সেই টাকাটা বাঁচিয়ে রাখতে পারে না, আর সেই টাকাটা উড়িয়ে দেওয়ার ফলে অথবা পুরনো যে ধার দেনা আছে সেই ধার দেনা শোধ করতে গিয়ে তাদের আবার সেই ঠনঠন গোপাল টাইপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তারপর এখানে বলেছে তাই হাতে দুটো পয়সা এলে খরচ হয় এদের মাত্রা ছাড়া খরচ হয়ে ওঠে, কারণ যখনই দুটো টাকা আসে তখনই তারা উড়িয়ে দেয় টাকা পুরো দমে, ঠিক আছে। তারপরে তাদের মধ্যেও অনেকে গোপন স্বপ্ন রাখে, সেই যে গোলাপ চারার কথাটা বললাম সেই গোলাপ চারার কথা না, তাদের মধ্যেও তারা গোপন স্বপ্ন রাখে, তাদেরও শখ আছে, তাদেরও আহ্লাদ আছে, তারাও সেই শখটা পূরণ করতে চায়। আর তখনই কি হয়? তাদের কাছে একটু টাকা পয়সা আসলেই তারা ঐশ্বর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক রূপে যে গোলাপ চারা আছে সেই গোলাপ চারাটা কিনে আনে, ঠিক আছে। তারপরে তাই তারা বাড়ি ফেরার পথে কিনে আনে গোলাপ চারা কখনো কখনো, কারণ রেগুলার এটা সম্ভব হয় না। কিন্তু যারা রিচ হয় তারা দেখবে তোমাদের বাজারে যাবে, দেখবে অনেক সুন্দর সুন্দর গোলাপ চারা আছে, লাল রঙের গোলাপ, হলুদ রঙের গোলাপ, গোলাপি রঙের গোলাপ, তাই না? যখন ইচ্ছা হয় তখন একটা কিনে আনে, সেই গোলাপটাকে তারা লাগায়, তারপরে লাগানোর পর সেটাকে লালন পালন করে বড় করে, আর ওটাকে শো পিস হিসাবে এবং ঐশ্বর্যের প্রতীক হিসাবে তারা রাখে, ঠিক আছে।
তারপরে তারা তাদের বাসস্থানের কোনো কোনো জায়গায় গোলাপ চারাটা বসানো হবে, তাতে আদৌ ফুল হবে কিনা এসব তাদের ভেবে দেখে না। ওরা যখন গোলাপ চারাটা কেনে তখন তারা ভেবে দেখে না যে বাড়িতে কোনো জায়গা নেই গোলাপ চারাটা লাগানো, ঠিক আছে। তারা শুধু গোলাপ চারাটা কিনে নেয়, কারণ তাদের একটা মনের মধ্যে স্বাদ থাকে, আহ্লাদ থাকে যে না গোলাপ চারা কিনবো কোনো দিন একদিন, যখন ওদের কাছে টাকা আসে তখন তারা কিনে নেয়। কিন্তু তারা ভাবে না যে গোলাপ চারাটা তারা নিয়ে গিয়ে লাগাবে কোথায়, ঠিক আছে। তো এই গোলাপ চারাটা লাগানোর ক্ষেত্রে তাদের একটা চিন্তা সেটা আগে থেকে করে না। তারপরে তাদের আরেকটা যেটা জিনিস সেটা তাতে আদৌ ফুল হবে কিনা সেটাও তারা ভাবে না, তারা শুধু গোলাপ চারাটা নিয়ে নেয়, ঠিক আছে। তারপর বরং আবার নেশায় ডুবে যাওয়াটাই অনেক কাঙ্ক্ষিত মনে হয়। যখন তারপর গোলাপ চারা লাগানোর কোনো জায়গা পায় না তখন তারা মনে করে কি তখন তাদের কাছে আর টাকা পয়সা থাকে না, তখন তারা আবার সেই নেশায় ডুবে যায়, ঠিক আছে। তারপর এভাবেই অল্প খুশি থেকে দিন যাপনের মধ্যেই বেঁচে থাকার সার্থকতা খুঁজে চলে তারা এই অল্পর মধ্যেই খুশি থাকার যে আবার সেই সাইকেলটা, টাকা পয়সা সব খরচ হয়ে গেল, আবার সেই সাইকেলটাতে ডুবে যায় যেখানে তাদের টাকা পয়সা থাকে না, ঠিক আছে। সেই সাইকেলটাতে ডুবে যায় যেখানে তাদের টাকা পয়সা থাকে না, সেই টাকা পয়সাহীনতার যে মানে ফেজটা সেখানে আবার ডুবে যায়। তখন সেই ফেজটাতে ডুবার ফলে কি হয়, তারা আবার সেই নেশাতে ডুবে যায়, তারা আবার সেই সাধারণ জীবনে চলে আসে, তাদের টাকা পয়সা আবার শেষ, ঠিক আছে। তারপর কখনো কখনো এভাবেও তাদের দিন চলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কখনো কখনো তাদের এমনও অবস্থা হয় যে সেই সাধারণ জীবনযাপনটা কাটানোও তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ তারা যখন ভাত খায় তাদের ভাতে নুন দেওয়ার ক্ষমতাটুকুও থাকে না, যে বাড়িতে একটা নুনের প্যাকেটও থাকে না যেখান থেকে তারা ভাতের মধ্যে অল্প নুন নিয়ে সেখানে খাবে, নুন বলতে লবণ কিন্তু, হ্যাঁ। তারপর এই মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরি যখন ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না, যখন মাঝে মাঝে গভীর রাতে তারা বাড়ি ফেরে রাত দুপুরে, ওই যে একটু আগেই ছিল কবিতাতে রাত দুপুরে মানে গভীর রাতে, রাত দুপুরে বলতে রাতে আর দুপুরে না, রাত দুপুরে বলতে গভীর রাতে মানে দুপুর রাতে, মাঝ রাতে, হ্যাঁ। তখনই কথকের মাথায় রাগ চড়ে যায়। কথক বলতে যে এখানে যে সাধারণ মানুষের কথা বলা হয়েছে সেই সাধারণ মানুষটাকে বোঝানো হয়েছে, তার মাথায় রাগ চড়ে যায়, ঠিক আছে। আর সেই রাগে তারা ঝগড়া হয় বাবা ছেলে দুজনের মধ্যেই, তখনই তাদের বাবা ছেলে দুজনের মধ্যেই এবং পরিবারের সবার মধ্যে ঝগড়া হয়, ঠিক আছে। আর সেই সময়ই সোচ্চার দাবি শোনা যায়, আর সেই সময় তাদের মনের মধ্যে দাবি ওঠে যে যারা সমৃদ্ধশালী মানুষ আছে তারা এই সাধারণ মানুষগুলোর দিকে তাকায় না কেন, ঠিক আছে। তারা এই সাধারণ মানুষগুলোর প্রতি সহানুভূতি রাখে না কেন, এই সাধারণ মানুষগুলোর যদি একটু ঠিকঠাক স্যালারি হয় তাহলে এরাও সাধারণ জীবনযাপন ছেড়ে একটু ভালো জীবনযাপন কাটাতে পারবে। তখন তাদের রাগ উঠে যায়, শোনা যায় যে শুকনো ভাতের মধ্যে তারা শুধুমাত্র লবণটুকু চায়, ঠিক আছে। অন্তত লবণটুকু তাদের শুকনো ভাতে আসুক রোজ, এইটা তারা চায়, ঠিক আছে। তারপরে এই সামান্য লবণের প্রত্যাশা, ঠিক আছে। তারপর এখানে নামকরণ, আমরা যেটা লেখা আছে সেই লেখাটা যে নুন, এই পুরো কবিতাটার নাম যে দেওয়া হয়েছে নুন, এই নামটা নুন দেওয়া কি সার্থক হয়েছে? মানে নুন ছাড়াও কি কবিতার আলাদা কোনো নাম দিলে ভালো হতো, নাকি নুন যে নামটা দিয়েছে এটা বেস্ট নাম কবিতাটার জন্য? তো কবিতাটার নুন নামটা কি বেস্ট দেখে নিই আমরা, ঠিক আছে। এই কবিতায় কি বলেছে, নুন কবিতায় কবি এক মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন করেন, ঠিক আছে। এখানে করুণ এক মধ্যবিত্ত পরিবারের যে করুণ কাহিনী সেটা ছবি এঁকেছেন, ঠিক আছে। তারপরে এখানে তিনি সাধারণ ভাত কাপড়ে অসুখে এবং ধার দেনাতে তাদের দিন কেটে যায়, সাধারণ মানুষের ধার দেনাতে সাধারণ অসুখে দিন কেটে যায়। তারপরে এই মানুষগুলো অল্পতেই খুশি হয়ে যায়, কিন্তু সেই খুশির মধ্যে মিশে থাকে তাদের বহু রকমের স্বপ্ন, কিন্তু সেই দুঃখ কষ্টের মধ্যেও তাদের মিশে থাকে কি অনেক স্বপ্ন, ঠিক আছে। কিন্তু তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই, কিন্তু তারা কি জানে দুঃখ করে কোনো লাভ নেই, কারণ কি, কারণ তাই তারা খুশির খোঁজ করে। তাই তারা কোথায় খুশির খোঁজ করে, যখন তাদের মধ্যে টাকা আসে তারা সেই টাকাটাকে উড়ানোর চেষ্টা করে, মানে তারা চায় কিছুদিনের জন্য যে ঐশ্বর্যের জীবন, বড় লোকের জীবন তারা কাটাতে চায়, ঠিক আছে। তাই এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তারা রাত্রিতে মনের আনন্দে গাঁজা খায়। আর এই সব দুঃখ কষ্ট, এই যে টাকা পয়সার দুঃখ, এর কারণে তারা রাত্রিতে কি করে, গাঁজা খায়, বাপ বেটাতে দুজনে মিলে গাঁজা খায়। আবার কোনো দিন তারা বাড়ি ফেরার পথে শখ করে গোলাপ চারাও কিনে আনে, ঠিক আছে। কিন্তু তারা যেদিন তাদের কাছে টাকা পয়সা হয়, তাদের স্যালারি আসে, সেদিন কি করে তারা যে বাড়ি ফেরার পথে তারা গোলাপ চারা কিনে আনে, কিন্তু গোলাপ চারা কেনার পথে তাদের মনে থাকে না যে গোলাপ চারাটা তারা লাগাবে কোথায়, আর গোলাপ চারাতে কি ফুল হবে সেটা তাদের মনে থাকে না। তাদের শুধু ইচ্ছা হয় যে গোলাপ চারা দেখা যাচ্ছে বাজারে কিনে নেয়, ঠিক আছে। তারপর
বাড়িতে পোতার জায়গা নেই, বাড়িতে যে গোলাপ চারাটা লাগাবে তার তো কোনো জায়গাই নেই, ঠিক আছে। তারপরে ফুল হবে কি না তারও কোনো ঠিক নেই, যে গোলাপ চারাটা যে আছে সেখানে ফুল হবে কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে এখানে বলেছে কিন্তু এত ভাবতে রাজি নয় তারা, কিন্তু এত ভেবে কি হবে, গোলাপ চারা কিনতে ইচ্ছা করছে, কিনে নি, কারণ তখন তাদের কাছে টাকা আছে, ঠিক আছে। তারপরে সামান্য সুখের খোঁজে ঘুরে বেড়ায়, তারপরে এইসব মানুষগুলি সাধারণ সুখের খোঁজে বারবার ঘুরে বেড়ায়। তারপরে কি করে, তারপরে নাম করে নেক্সট পার্টটাতে কি আছে, তারপরে তারা বলেছে এখানে রাত দুপুরে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকু পাওয়া যায় না, যখন তারপরে রাতে বাড়ি ফেরে, গোলাপ চারা নিয়ে বাড়ি ফিরেছে, তাদের সব টাকা শেষ, কিন্তু রাতে যখন বাড়ি ফিরলো, বাড়িতে খাওয়ার পাতে যখন নুনটুকু থাকে না, তখন প্রবল চিৎকারের মাধ্যমে তারা রাগের বহিঃপ্রকাশ করে, তখন খুব চিৎকার চেঁচামেচি করে বাড়িতে, কার এই নাই কেন ওই নাই কেন, তখন নুনের জন্য তাদের বাড়িতে মানে খুব চিৎকার চেঁচামেচি হয়, ঝগড়া হয়, ঠিক আছে। তারা কি করে, তারা তাদের রাগের মধ্যে দিয়ে দাবি জানায়, তারা যে তাদের রাগ তার মধ্যে দিয়ে দাবি জানায় যে আমরা তো সামান্য লোক, এখানে বলেছে কবিতার যে লাইনটুকু সেটা বলেছে, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এটা হলো পুরোটা কবিতার লাইন, ঠিক আছে। এখান থেকে শুরু করে তোমার এখান অবধি এটা হলো কবিতার লাইনটাকে এখানে তুলে ধরা হয়েছে, কোট করা হয়েছে। এখানে বলেছে কি, আমরা তো সামান্য লোক, আর আমাদের যে শুকনো ভাত সেখানে লবণের ব্যবস্থা করা হোক, ঠিক আছে। তারপরে কবি যেন এখানে ভদ্র সমাজে মনে করিয়ে দিতে চায় এই বার্তাটি। কবি এখানে কি করেছে, যার যে ভদ্র সমাজ, সে ঐশ্বর্যের সমাজ, সেখানে কি করেছে, সেখানে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছে, এই যে কথাটা আছে এই কথাটা পৌঁছে দিতে চেয়েছে যে নিচের মানুষ যারা আছে, যারা দরিদ্র মানুষ, তারা খুব কষ্টে আছে, তাদের নুনটুকুও জোটে না, এমন অবস্থা হয়, ঠিক আছে। তারপরে এই দাবি তোলা হচ্ছে ভদ্র শাসক শ্রেণীর কাছে, যারা শাসন করছে উপরে, যারা নেতা মন্ত্রী আলাদা আলাদা বিউরোক্রেটস আছে, তাদের কাছে এখানে তোমার দাবি জানানো হচ্ছে, যারা রিচ আছে, যারা ঐশ্বর্যশালী আছে, তাদের কাছে এখানে দাবি তোলা হচ্ছে, ভদ্র যে শাসক শ্রেণী তাদের কাছে দাবি জানানো হচ্ছে। আর তাই অধিকারের দাবি জানানোর সেই সোচ্চার ঘোষণার কেন্দ্রে রয়েছে নুন। আর এখানে দাবি জানানোর সেই ঘোষণার মেন পয়েন্টে এখানে আছে নুন, সেই কারণেই কবিতার নাম দেওয়া হয়েছে নুন। মনে আছে তোমাদের, নুন হলো এমন একটা জিনিস যেটা সাধারণ জীবনযাপনে কাজে লাগে। যখন গান্ধীজি প্রথম আন্দোলন করেছিল, অসহযোগ আন্দোলন, মনে আছে না, সরি, আইন অমান্য আন্দোলন মেবি, তো তখন ওখানে নুনকে কেন্দ্র করে যে ডান্ডি অভিযান সেটা করা হয়েছিল। সেখানে ডান্ডি অভিযান যেখানে শেষ হয়, সেই ডান্ডিতে গিয়ে আমাদের গান্ধীজি কী করেছিলেন, নুন বানিয়েছিলেন, লবণ বানিয়েছিলেন সমুদ্রের জল থেকে। আর যে তখনকার যে আইন ছিল, ইংরেজ সরকারের আইন, সেই আইনটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে যা গরিব মানুষের জীবন ধারণের জন্য ন্যূনতম একটি উপকরণ, আর এই নুন জিনিসটা হলো সাধারণ মানুষের জীবন ধারণের জন্য একটি ন্যূনতম উপকরণ, ঠিক আছে। তো এই নুন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো মানুষের জীবনের ক্ষেত্রে, ঠিক আছে। তাই কবিতার নামকরণ যথার্থ এবং সার্থক হয়েছে, সেই কারণে নুন কবিতার যে নামটা দেওয়া হয়েছে নুন, সেটা সত্যি সার্থক হয়েছে, কারণ নুন ছাড়া এই কবিতার আর কোনো ভালো নাম হতেই পারতো না। তো এখানে নুন কবিতার যে নামটা সেটা সার্থক হয়েছে। আর সবচেয়ে মজাদার জিনিস জানো, এই যে স্যালারি শব্দটা এসেছে না, স্যালারি হলো প্রতি মাসে মাসে যে বেতন দেওয়া হয় সেটাকে স্যালারি বলা হয়, ঠিক আছে। তো এই স্যালারি শব্দটা জানো নুন থেকে এসেছে। নুনের যে ইংলিশ ওয়ার্ড যেটা আছে স্যালারি, সল্ট, সেই পুরনো সময়কার সল্ট থেকে এই স্যালারি কথাটা এসেছে। যে নুন আছে পুরনো সময়ে ইউরোপের অনেকগুলো দেশে নুনটাকে না খুবই একটা দামি জিনিস মনে করা হতো, আর যারা সৈনিক থাকতো দেশের, তাদেরকে কি করা হতো, নুন দেওয়া হতো। ভাবো তাহলে, সেই নুনটাকে তারা বিক্রি করে আলাদা আলাদা জিনিস নিত, তারপর নুনটাকে তারা নিজেদের বাড়িতে খাবার কাজে লাগাতো। সেই নুন দেওয়া হতো মাসে মাসে, যে সৈনিক ছিল যারা, তাদেরকে মাসে মাসে নুন দেওয়া হতো। আর সেই নুনটা থেকেই আমাদের স্যালারি কথাটা এসেছে, কারণ স্যালারিও দেওয়া হয় মাসে মাসে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে একটা ব্রিফ ডিসকাস করে নিয়ে এই পুরো কবিতাটা, ঠিক আছে। এই নুন কবিতাতে কি
অনেকবার বললাম এই জিনিসটা, একটা মধ্যবিত্ত পরিবারের কঠিন সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে, একটা সাধারণ জীবনের সাধারণ সমাজের যে সাধারণ মানুষ তার যে ছবিটা এখানে ফুটে উঠেছে। তারপরে দরিদ্র, অসুখ বিসুখ এবং ধার দেনার মধ্যেই তাদের জীবনটা কেটে যায়। আর তারা কোথায় ওদের খুশি খুঁজে পায়? তাদের খুশি খুঁজে পায় তারা নেশার মধ্যে, ঠিক আছে। তারপরে সংসারের টানপোড়নে মানে খুবই টানাটানির মধ্যে থাকে যখন সংসার, তখন তারা সেই সব ভুলে তারা সামান্য সুখের তৃপ্তি পেতে চায়। সংসারের যে এত কষ্ট দুঃখ, যখন তাদের কাছে টাকা আসে তখন তারা সংসারের সমস্ত দুঃখ ভুলে যায়, ঠিক আছে, যে বাড়িতে এই নিতে হবে ওই নিতে হবে সব ভুলে যায়। আর তখন কি তারা শুধুমাত্র সামান্য সুখ পেতে চায়। সেই কারণে তারা ঐশ্বর্যের প্রতীক এবং ভালোবাসার প্রতীক রূপে তোমাদের গোলাপ চারা কিনে নেয় বাজার থেকে। কিন্তু তারা গোলাপ চারা যে কিনে নেয় সেটা লাগানোরও জায়গা নেই, আর গোলাপ চারাতে ফুল হবে কিনা তাও তারা জানে না, তাও তারা মানে তাদের ঠিক থাকে না। কিন্তু তারা গোলাপ চারাটা জাস্ট কিনে নেয়, কারণ তাদের এটা শখ, আর এই শখটা তাদের পূরণ করতে চায়, ঠিক আছে। তারপরে মনুষ্যত্বের পরিচয়, এখানে স্বপ্ন তাদের মনুষ্যত্বের পরিচয় দেয়। এমন হয় না যে যাদের কাছে মনে করো টাকা পয়সা নেই, কিন্তু তারা অনেক কষ্ট করে টাকা পয়সা জমায় আইফোন কিনে নিল, ঠিক আছে। তো এটা একটা ঐশ্বর্যের প্রতীক হিসাবে আইফোনটা এখন আছে। এখানে যেমন গোলাপ চারাটাকে ঐশ্বর্যের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, তেমনই আমাদের সাধারণ জীবনে আমরা গাড়ি, আইফোন এগুলোকে ঐশ্বর্যের প্রতীক হিসাবে দেখতে পারি। কিন্তু গাড়ি, আইফোন এগুলো কিনলেই তো হয় না, শুধু এগুলোকে মেনটেন করতে হবে, ঠিক আছে। কিন্তু মেনটেন করার জন্য পরবর্তীকালে টাকা থাকে না, তারপর তাদেরকে কম দামে সেই আইফোন বা গাড়িটা বিক্রি করে দিতে হয়। তাহলে শুধুমাত্র গাড়ি বা আইফোন কিনলেই হয় না, সেটাকে মেনটেন করারও একটা কি বলবো ঠিকঠাক ইনকাম দরকার, ঠিক আছে। তো তারপরে এখানে বলেছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়, তাদের ভাতের মধ্যে নুনটুকুও জোটে না, ঠিক আছে। তারপরে তখন ফুটে ওঠে জীবনের নির্মম বাস্তবতা। তখনই যখন ভাতের মধ্যে নুনটুকুও পড়ে না, তখন জীবনের যে বাস্তব কঠিন রূপটা, ঠিক আছে, সেটা ফুটে ওঠে, ঠিক আছে। তারপরে এই কবিতায় দারিদ্র্যের মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এই যে গরিব, দারিদ্রতা, এই দারিদ্রতার মধ্যেও মানুষের যে বেঁচে থাকার যে একটা আশা, সেটা তারপরে স্বপ্ন এবং সংগ্রামের মর্মস্পর্শী একটা প্রকাশ ঘটেছে। কারণ এমন তো হতে পারে না যে যারা গরিব তারা বলে আমরা বেঁচে থেকে কী করবো, তারা মরে যাবে। তো এমন করে তো হয় না, কারণ সমাজ চলতে থাকবে, সমাজ সারা জীবন চলতে থাকবে। সমাজে সারা জীবন মানে আজ থেকে যতদিন না পর্যন্ত পৃথিবী নষ্ট হয় ততদিন অবধি গরিবও থাকবে, বড়লোকও থাকবে, আর এটা চলতেই থাকবে, এই সাইকেল কোনোদিনও নষ্ট হবে না। কিন্তু এখানে কবিতায়, নুন কবিতায় শুধুমাত্র একটা দাবি উঠানোর চেষ্টা করা হয়েছে যে যারা গরিব তারা গরিব তো থাকবে, কিন্তু যে গরিবের থেকে যখন যারা দারিদ্রতা আছে সেই দারিদ্রতা থেকে বের করানোর একটা রাস্তা করা হোক, ঠিক আছে, সেটারই একটা দাবি করা হয়েছে এখানে। তারপরে ন্যূনতম একটা চাহিদা এবং বাস্তবের এখানে অভাবের প্রতীক হিসাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে টপ 4 কোয়েশ্চেন্স যেটা আছে সেটা আমরা দেখিনি। টপ 4 কোয়েশ্চেন্সে এখানে দেখো কি আছে। এখানে রাত্রিতে দুই ভাই মিলে টান্দি গঞ্জিকাতে মানে গাঁজা খায়, ঠিক আছে। এখানে দুই ভাই কারা? এখানে দুই ভাই কাদেরকে বলা হয়েছে? ওই যে বললাম বাপ বেটাতে পুরনো সময়ে দুই ভাই বলা হয়েছে, যেমন বন্ধুরা মিলে নেশা করে, ঠিক আছে। তারপরে এই আচরণ কি ইঙ্গিত করে? এই যে দুই ভাই মিলে গঞ্জিকাতে টান দিচ্ছে, এই আচরণটা কোন দিকে নির্দেশ করছে? তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেনে দেখে নিই। 2 নম্বর কোশ্চেনে কি আছে? বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপটা এখানে হয়ে গেছে গোলাপ চারা। তারপরে বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তো এখানে গোলাপ চারা, এই গোলাপ চারা কিনে আনার তাৎপর্যটা কি? গোলাপ চারার দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? আর গোলাপ চারা যে কিনছে এর তাৎপর্যটা কি? তো এখানে তোমরা এই কোয়েশ্চেনগুলো রাইট ডাউন করে নাও, ঠিক আছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে এখানে বলেছে খেতে বসে রাগ চড়ে যায়। তাহলে খেতে বসে বক্তার কখন খেতে বসেন? বক্তা কখন খেতে বসেন? ওই যে রাত দুপুরে যখন অনেক পরিশ্রম করে আসে তখন খেতে বসেন। আর রাগ চড়ে যাওয়ার কারণটা কি? ঠিক আছে। তারপরে এখানে বলেছে আমরা তো অল্পে খুশি। এখানে যে গরিব মানুষ, দরিদ্র মানুষদের কথা বলেছে সেটা হলো তারা হলো অল্পে খুশি। এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? এখানে গরিব বা সাধারণ মানুষ যে আছে সমাজের, তাদের অল্পে খুশি হওয়ার কারণটা কি, তাৎপর্যটা কি? ঠিক আছে। তারপরে এখানে এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আছে, এখানে দুটো এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে। একটা হলো চলে যায় দিন আমাদের অসুখে এবং ধার দেনাতে। তাদের যে দিন আছে সেটা অসুখে ধার দেনাতে চলে যায়। এখানে এই চলে যাওয়ার মধ্য দিয়ে জীবনের কোন বিশেষ তাৎপর্যের দিকে এখানে কবি ইঙ্গিত করেছেন, ঠিক আছে।
তারপরে নেক্সট পয়েন্ট যেটা আছে, কি হবে দুঃখ করে, কারণ এরা বলেছে সারা জীবন তো এভাবেই কাটবে, দুঃখ করে কি হবে, এইভাবেই সারা জীবন কাটাতে হবে। ঠিক আছে, কবির এই মন্তব্যের কারণ কি, এখানে কবি সাধারণ মানুষের কোন দুঃখ কষ্টটাকে তুলে ধরার চেষ্টা করেছে। দেখো এখানে যারা গরিব আছে না, তারা শুধুমাত্র এখানে দেখো গরিবদের কাছে টাকা আসছে, কিন্তু তারা কি করছে, সেই টাকাটাকে ঐশ্বর্যের মধ্যে গোলাপ চারা, মানে গোলাপ চারা বলতে এখানে শখ আহ্লাদ, গোলাপ চারা বলতে শুধু গোলাপই না, এখানে গোলাপ চারার দ্বারা ইঙ্গিত করা হয়েছে শখ আহ্লাদ, শখের জিনিস কিনতে কিনতে তাদের টাকা চলে যায়, ইএমআই ভরতে ভরতে। ঠিক আছে, তো এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা একটা কথা বলেছে লেখো, যে তাদের শখ আহ্লাদ পূরণ করতে তাদের টাকা চলে যায়, তারা আবার পুনরায় সেই গরিব হয়ে যায়, তারপর বাড়িতে এসে সেই পুনরায় লবণ ভাতের মধ্যে দিয়ে খেতে হয়, মানে সেই আবার অভাবের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এখানে যে আমাদের সাধারণ মানুষরা আছে সমাজের, তারা গরিবের মধ্যে, মানে এই যে দারিদ্রতার মধ্যে কি করে থেকে যাচ্ছে, এক তো অভাবে, না হলে আরেক স্বভাবে। দেখো ওদের কাছে টাকা আসছে, তারা টাকাটা রাখছে না, তো অথবা টাকাটা রাখতে পারছে না, ধার দেনাতে টাকা চলে যাচ্ছে, এটা মানা যাচ্ছে, কারণ এটা তাদের অভাব। কিন্তু একদিক থেকে তো স্বভাবও আছে, কারণ এরা যেই টাকা দিয়ে নেশা করে, সেই টাকা দিয়েই তো সমাজের মানে ওদের যে ফ্যামিলি আছে, পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে, কিন্তু তারা দূর করার চেষ্টা করে না, তারা নেশার মধ্যে ডুবে যায়। ঠিক আছে, সেই নেশার মধ্যে ডুবে গিয়ে নিজেরও ক্ষতি করে এবং পরিবারের আর্থিক ক্ষতিও করে। ঠিক আছে, তো এখানে বলেছে যে সমাজের যে মানুষরা আছে, এখানে সমাজের মানুষরা শুধুমাত্র অভাবের দিক থেকে নয়, এখানে স্বভাবের দিক থেকেও তারা ধার দেনাতে এবং দুঃখে কষ্টে অসুখে ডুবে থাকে। হ্যাঁ, না হলে যদি তারা সাধারণ জীবন কাটাতে চায়, তারা সাধারণ জীবন কাটাতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ হলো। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। তোমরা এর আগের দিনের এসিপিপি যেটা আফটার ক্লাস প্র্যাকটিস পেপার আছে, সেটা অবশ্যই পেয়ে গেছো। তোমরা সাফল্য যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও, সেখানে 60K প্লাস সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, 60K মানে 60,000 যে স্টুডেন্টস আছে তারা জুড়ে আছে তোমাদের সাফল্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমার যে অনিমেষ দাস নামে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও তোমরা জুড়ে যেতে পারো। ঠিক আছে, সেখানে আমি পার্সোনালি কোনো নোটস যদি কোনো দিন গ্যাপ পড়ে যায়, সেটা আমি তোমাদেরকে ওখানে আপডেট করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।